আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 9 জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হন 29 জন। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন বিবিসিকে। ক্রিভি রিহ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর। দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বলছে, বুধবার শহরটির একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে 5 জন শিশু আছে। এর আগে এই ঘটনায় 4 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। হামলার ঘটনার পর জরুরি পরিষেবা সংস্থা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান শুরু করেন। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলায় নিহত ব্যক্তিদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, প্রতিদিন প্রতি ঘন্টায় রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণ করে অংশীদারদের সঙ্গে নিয়ে ইউক্রেনকে অবশ্যই তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। এদিকে ইটালিতে বৃহস্পতিবার হওয়া 3 দিনের G7 সম্মেলনে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহারের পদক্ষেপ নেওয়ার ঘোষণাও আসতে পারে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি কথা বলেন। এবারের সম্মেলনে G7-এর নেতারা রুশ কেন্দ্রীয় ব্যাংকের স্থগিত করে রাখা 325 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পদের সুদ থেকে কিয়েভকে সাহায্য করার জন্য একটি চুক্তিতে সম্মত হওয়ার আশা করছেন। তারা প্রস্তাব করছেন 50 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত ঋণের জন্য জামানত হিসেবে রাশিয়ার সম্পদ থেকে আসা সুদের অর্থ ব্যবহার করা হবে। কিন্তু এই ঋণ কে দেবে তা নিয়ে বিতর্ক রয়েছে। কুয়েতের একটি আবাসিক ভবনে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন 49 জন। নিহতদের বেশিরভাগই বিদেশি নাগরিক। দেশটির মাঙ্গাফ শহরে বুধবার স্থানীয় সময় সকাল 6টার দিকে একটি আবাসিক ভবনে আগুন লাগে। কুয়েতের কর্মকর্তারা বলছেন, আরও 40 জনের বেশি আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে নিহতদের মধ্যে 40 জন ভারতীয় নাগরিক রয়েছে বলে উল্লেখ করা হয়। কুয়েতের বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ভোরে 6তলা ভবনের একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে প্রায় 160 জন লোক বসবাস করতেন। তারা একই কোম্পানির শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন থেকে বাঁচতে ভবনের 5ম তলা থেকে কয়েকজন লাফ দিয়েই মারা যান। ওই ভবনটি ভাড়া করেছিল এনবিটিসি গ্রুপ। সেটির মালিক কেজি আব্রাহাম নামে ভারতের কেরালার এক ব্যবসায়ী। কুয়েত সহ উপসাগরীয় দেশগুলোর নির্মাণ শ্রমিক সহ এই ধরনের কাজ করা ব্যক্তিদের বসবাসের জন্য সাধারণত এই ধরনের ভবনের বন্দোবস্ত করা হয়। সেখানে গাদাগাদি করে থাকতে হয় প্রবাসী শ্রমিকদের। আরব টাইমসের তথ্যমতে নিহত ভারতীয়দের বেশিরভাগের বাড়ি কেরালা, তামিলনাড়ু ও উত্তর ভারতের বিভিন্ন প্রদেশে। তাদের বয়স 20 থেকে 50 বছরের মধ্যে। 250 দিন পার করেছে গাজা যুদ্ধ। বুধবার ছিল যুদ্ধের 250তম দিন। এদিন উপত্যকার কয়েকটি প্রতিরোধ সংগঠন দখলদার সেনাদের উপর অ্যাম্বুশ হামলা সহ বিভিন্ন ধরনের আক্রমণ করেছে। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ স্মরণে শোক পালন করেছেন গাজার যোদ্ধারা। ফিলিস্তিনের এই আন্দোলনের প্রতি এই কমান্ডারের সমর্থনের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের যোদ্ধারা বুধবার গাজা সিটির আল জৈতুন এলাকায় দখলদার সেনাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় রাফা শহরেও ইসরায়েলি বাহিনীর ওপর হামলা করেছে আল কাসামের যোদ্ধারা। রাফা শহরের আল শাবুরা উদ্বাস্তু শিবির এলাকায় স্থানীয়ভাবে তৈরি আল ইয়াসিন রকেট দিয়ে হামলা করা হয়। সেখানে 2টি ইসরায়েলি ট্যাঙ্ক অগ্রসর হতে চাইলে 2টিকেই টার্গেট করে আল কাসামের যোদ্ধারা। নেজারিম এলাকায় স্থানীয়ভাবে তৈরি 114 মিলিমিটার রকেট আর্টিলারি হামলা করা হয় দখলদার সেনাদের ওপর। আল আকসা শহীদ ব্রিগেডসের যোদ্ধারা এদিন রাফা শহরের পূর্ব দিকে ইসরায়েলি বাহিনীর সুফা সেনা পোস্ট লক্ষ্য করে 107 মিলিমিটারের রকেট হামলা চালিয়েছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজার পূর্ব দিকে ইসরায়েলের নেহাল ওজ সেনা ঘাঁটি লক্ষ্য করে গোলা ছুড়েছে। ইসরায়েলিদের যোগাযোগ যন্ত্রপাতি লক্ষ্য করে এই হামলা করা হয়। রাফা শহরের আল সালাম মসজিদের কাছে সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছে আল কুদসের একটি ইউনিটের যোদ্ধারা। গাজা সিটির আল জৈতুন এলাকায় ইসরায়েলি পদাতিক দলের উপর আগে থেকে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সেনারা বোমার কাছাকাছি আসতেই দূর নিয়ন্ত্রিত বোমাটি বিস্ফোরিত হয়। এতে সেনাদলটির বেশ কিছু সদস্য নিহত ও আহত হয়েছে।
উত্তর ইসরায়েলের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ। যুদ্ধের গত ৮ মাসে এত বড় হামলা আর দেখা যায়নি। এদিন হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় রকেট, গাইডেড মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে এদিন তারা মোট ১৯ দফা হামলা চালিয়েছে ইসরায়েলের উপর। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে এদিন ২১৫টি রকেট ছুড়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠনটি। এছাড়া ড্রোন ও গাইডেড মিসাইল দিয়েও হামলা চালানো হয়েছে। আগের দিন লেবাননে ইসরায়েলি হামলায় তালিব সামি আবদুল্লাহ নামে এক কমান্ডার এবং তার সঙ্গে থাকা আরও ৩ যোদ্ধা নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডের বদলা নিতে বুধবার বড় ধরনের হামলা চালায় হিজবুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে বুধবার সকালে হিজবুল্লাহর ধারাবাহিক হামলা শুরু হয়। এ সময় একের পর এক ৯০টি রকেট ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন জায়গা লক্ষ্য করে। হামলার ফলে তাইবেরিয়াস, সাফেদ, রোশপিনা এলাকার হাজারো বাসিন্দা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়। এদিন ইসরায়েলি ইহুদিরা শাভুত উৎসবের ছুটি ভোগ করছিল, কিন্তু তাদের সেই আনন্দের দিনটি আতঙ্কের দিনে পরিণত করে হিজবুল্লাহর হামলা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে মেরন পার্বত্য এলাকা লক্ষ্য করে এদিন আরও ৭০টি রকেট ছোড়া হয়েছে, আর ওই এলাকায় একটি স্পর্শকাতর এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার রয়েছে। এছাড়া কিববুতজ সাসা বসতির কাছে একটি কারখানায় হিজবুল্লাহর ছোড়া একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল আঘাত হেনেছে। হামলার ফলে কারখানাটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে এই ফ্যাক্টরিটি ইসরায়েলি আয়রন ডোমের নির্মাতা প্রতিষ্ঠান রাফায়েল সিস্টেমসের একটি অংশ। প্লাসান ফ্যাক্টরিতে মূলত ইসরায়েলি সামরিক যানবাহনের জন্য বর্ম তৈরি করা হয়। হিজবুল্লাহ ছোড়া গাইডেড মিসাইল সরাসরি ফ্যাক্টরিতে আঘাত হেনেছে। লেবানন ভিত্তিক সংগঠনটি এদিন এক স্কোয়াড্রন আত্মঘাতী ড্রোন পাঠিয়ে ইসরায়েলের স্থাপনায় হামলা চালায়। এই হামলার প্রধান টার্গেট ছিল হাবু শীত সেনাঘাঁটি। ঘাঁটির অফিসার ও সেনা সদস্যদের আবাসন লক্ষ্য করে এই হামলা করা হয়। ড্রোনগুলো নিখুঁতভাবে টার্গেটে আঘাত হেনেছে। আরেক অপারেশনে জেইতিম সেনাঘাঁটি নর্দার্ন কর্পস হেডকোয়ার্টার লক্ষ্য করে কয়েক ডজন কাতিউসা মিসাইল ছোড়া হয়। মেরন সেনাঘাঁটির এয়ার সার্ভেইলেন্স ইউনিট ও এয়ার সেন্ট্রাল অপারেশন সেন্টার লক্ষ্য করেও বেশ কিছু কাতিউসা মিসাইল ছোড়া হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে তাদের ছোড়া এয়ার টু সার্ফেস মিসাইলের ভয়ে লেবাননের আকাশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে একটি ইসরায়েলি ফাইটার জেট। গত সপ্তাহে প্রথমবারের মতো অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ছুড়েছিল সংগঠনটি, যা ইসরায়েলি বিমান বাহিনীর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এখনও পর্যন্ত ৪ দফা ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে লেবানন থেকে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উত্থাপিত একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়। এরপরই প্রস্তাবের জবাব দেয় হামাস। এতে তারা কিছু সংশোধনী আনার প্রস্তাব রাখে। হামাসের জবাবটি পর্যালোচনা শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে যেসব সংশোধনী আনার পাল্টা প্রস্তাব দিয়েছে সেগুলোর কিছু গ্রহণযোগ্য, কিন্তু কিছু শর্ত মানা যাবে না। তবে তারপরও যুদ্ধবিরতি নিয়ে চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। তবে ব্লিংকেনের এমন মন্তব্যের পর যুদ্ধবিরতিটি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বুধবার কাতারের রাজধানী দোহায় যান ব্লিংকেন, আর সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ব্লিংকেন জানান, হামাস যুদ্ধবিরতি প্রস্তাবের যে জবাব দিয়েছে এতে করে গাজায় যুদ্ধ অব্যাহত রাখবে ইসরায়েল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধবিরতির যে প্রস্তাব এখন সামনে রয়েছে সেটিতে বেশ কিছু পরিবর্তন এনেছে হামাস। আমরা আমাদের মিশরের কর্মীদের সঙ্গে গতকাল রাতে এ নিয়ে কথা বলেছি, আজ বলেছি কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে। হামাসের আনা পরিবর্তনের কিছু কাজ করবে, কিছু করবে না। চ্যানেল 13, কান সহ কয়েকটি হিব্রু ভাষার সংবাদ মাধ্যমের বরাতে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাস একটি বিষয়ের উপর জোর দিচ্ছে, আর সেটি হলো স্থায়ী যুদ্ধবিরতি। কোনো ধরনের অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগে তার ইসরায়েলের কাছ থেকে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চায়। এছাড়া জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে যেসব ফিলিস্তিনি বন্দী রয়েছে তাদের যাকে খুশি তাকে মুক্ত করার শর্ত দিয়েছে হামাস। এছাড়া যুদ্ধবিরতির প্রথম ধাপ থেকেই গাজার পুনর্গঠন কাজ শুরু করার দাবি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। গাজায় ইসরায়েলের হামলার কারণে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে। ইসরায়েলি হামলায় অসংখ্য বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বুধবার জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েল ও হামাস উভয়ই গাজা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে যুদ্ধ অপরাধ করেছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলার এবং এরপর গাজায় ইসরায়েলের পাল্টা হামলা নিয়ে জাতিসংঘের কমিশন অফ ইনকোয়ারি 2টি প্রতিবেদন প্রকাশ করেছে। 3টি স্বাধীন বিশেষজ্ঞ সংস্থার সমন্বয়ে এই কমিশন গঠিত। এই তদন্ত কাজে কমিশনকে কোনো সহযোগিতা করেনি ইসরায়েল। এছাড়া প্রতিবেদনে ইসরায়েল বিরোধী পক্ষপাত থাকার অভিযোগ তুলে তারা প্রত্যাখ্যান করেছে। হামাসের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
গত 7 অক্টোবর 31 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ঘটনায় স্থান পেয়েছে জাতিসংঘ কমিশনের এই প্রতিবেদনে। প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে অভিযোগের প্রেক্ষিতে স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এবং মেডিকেল রিপোর্ট ও উন্মুক্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের কৌশল হিসেবে মানুষকে অভুক্ত রাখা, হত্যা বা ইচ্ছাকৃত খুন, বেসামরিক জনগণ ও তাদের বিভিন্ন স্থাপনায় ইচ্ছাকৃতভাবে হামলা চালানো, জোরপূর্বক বাস্তুচ্যুত করা, যৌন সহিংসতার মতো অসংখ্য অভিযোগ আনা হয়েছে। এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনি জনগণকে সামষ্টিক শাস্তি দিয়েছে ইসরায়েল। আগামী সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সভায় প্রতিবেদনটি নিয়ে আলোচনা হবে। জাতিসংঘের সংগ্রহ করা এই ধরনের তদন্ত প্রতিবেদন কখনো কখনো যুদ্ধাপরাধের বিচারের ভিত্তি হয়ে ওঠে। জাতিসংঘের এই প্রতিবেদনের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।